হোয়াট ইজ দ্য সাইড এফেক্ট অফ দ্য ড্রাগ, যেটা নিয়ে এখন পেশেন্ট এফেক্টের থেকে সাইড এফেক্ট নিয়ে বেশি কনসার্ন, ঠিক আছে। তা সেইটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তা দেয়ার ইজ ডেফিনেশন বলবো না, ফর আন্ডারস্ট্যান্ডিং, সেই জন্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে কিছু শব্দ দিয়ে ডেসক্রাইব করা হয়। অ্যাডভার্স ড্রাগ এফেক্ট, এবার সাইড এফেক্ট ইজ এ পার্ট অফ অ্যাডভার্স ড্রাগ এফেক্ট। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্স ড্রাগ এফেক্ট। তো ড্রাগের কি কি এফেক্ট, ড্রাগের একটা রয়েছে তাদের কি দিয়ে ড্রাগের এফেক্ট হয়, মানে হোয়াট ডিফাইন্স এ এফেক্ট অফ এ ড্রাগ, কি কিভাবে ড্রাগের এফেক্ট হয়, কি কিভাবে ড্রাগ কাজ করে, হাউ এ ড্রাগ অ্যাক্ট অন দ্য বডি। রিসেপ্টরের সাথে বাইন্ড করে কিছু একটা কাজকর্ম করে, রিসেপ্টরকে বাইন্ড করে, কোনো একটা কিছুকে ইনহিবিট করে, কোনো একটা কিছুকে ইনডিউস করে, ঠিক আছে। ডাইরেক্ট কোনো অল্টারনেটিভ হতে পারে, বায়োসিমিলার্স হতে পারে, বায়োলজিক্যালস হতে পারে, যে কোনো একটা প্রোটিন, যেমন ইনসুলিন বাইরে থেকে অ্যাডমিনিস্টার করা হয়, দ্যাট ইজ মেড আপ নাও এ ডেজ বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে করে সেই ইনসুলিনটাকে মিমিক করা হয়, ইনসুলিনটাকে মিমিক করে আমাদের বডিতে অ্যাডমিনিস্টার করা হয়, সো দ্যাট যে আমাদের যে ইনসুলিন ডেফিসিয়েন্সি, তার জন্য ডায়াবেটিস হয়, ডিফারেন্ট টাইপস অফ ডায়াবেটিস, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস অ্যান্ড এনি আদার কন্ডিশন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইপারগ্লাইসেমিয়া। তো সেখানে আমরা ইনসুলিন দিয়ে ট্রিট করি কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে ট্রিট করি। আর এই ইনসুলিনটা কি বডিতে প্রডিউসড হচ্ছিল আগে, সেটার সিমিলার টাইপ অফ জিনিস আমরা বাইরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে তৈরি করেছি, দেন উই অ্যাডমিনিস্টার ইট অন এ হিউম্যান সাবজেক্ট who is suffering from hyperglycemia due to various type 1 diabetes, type 2 diabetes or any kind of diabetes. We are using this as a treatment of hyperglycemia, তাই তো। তাহলে এরকম এখানে হলো অনেকটা সিমিলার জিনিসের অ্যাকশন, যেমন প্যারাথাইরয়েডেরও এখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে প্যারাথাইরয়েড হরমোনও পাওয়া যায়, দ্যাট ইজ ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ অস্টিওপোরোসিস অর ডিফারেন্ট বোন ডিসঅর্ডার, সেখানে আমরা ইউজ করতে পারি। সেই রকম জিনিস। এবার অ্যাডভার্স, হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন? অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মানে তোরা হয়তো শুনেছি যে নক্সিয়াস স্টিমুলি, নক্সিয়াস স্টিমুলি মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ নক্সিয়াস স্টিমুলি? ফিজিওলজিতে আশা করি পড়ে এসছে। পেইনফুল স্টিমুলি, এনি নক্সিয়াস, এখানে নক্সিয়াস স্টিমুলি বললাম, এখানে হচ্ছে এনি নক্সিয়াস চেঞ্জ, মানে যেটা একটা বলতে পারিস ডিস্ট্রেসফুল, পেইনফুল, আনওয়ান্টেড, বলতে পারিস আনডিজায়ারেবল, যেগুলো আনডিজায়ারেবল সেরকম একটা নক্সিয়াস চেঞ্জ হুইচ ইজ সাসপেক্টেড ডিউ টু এফেক্ট অফ এনি ড্রাগ, মানে যেটাকে আমরা সাসপেক্ট করছি যে এটা এই ড্রাগের জন্য হতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন ড্রাগের জন্য অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে, না ড্রাগের জন্য হচ্ছে, না এনি আদার কন্ডিশন রেসপন্সিবল ফর এ পার্টিকুলার ইভেন্ট, সেটা আমরা বুঝতে পারি না। সেজন্য বলে এনি নক্সিয়াস চেঞ্জ হুইচ ইজ সাসপেক্টেড ডিউ টু ইউজ অফ এ ড্রাগ। ড্রাগের এবার হচ্ছে নেক্সট হচ্ছে ড্রাগের ইউজ। ড্রাগের ইউজটা কি হবে? দ্যাট ইজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ অর দ্যাট ইজ ইউজড উইদিন দ্য ডোজ রেঞ্জ দ্যাট ইজ নর্মালি ইউজড অন হিউম্যান বিংস। সেটা গরুর ডোজ নিয়ে আমাদের উপর অ্যাডমিনিস্টার করলে হবে না, হিউম্যান ডোজে অ্যাডমিনিস্টার করতে হবে, থেরাপিউটিক ডোজ রেঞ্জে করতে হবে। টক্সিক ডোজে মানে ইনঅ্যাডভারেন্টলি বেশি ডোজ আমি দিয়ে দিলাম, যে প্যারাসিটামল আমার যেরকম অ্যাডমিনিস্টার করার কথা, এটা তার একটা থেরাপিউটিক ডোজ রেঞ্জ আছে, ডিপেন্ডিং অন এজ, ডিপেন্ডিং অন বডি ওয়েট অ্যান্ড ভ্যারিয়াস আদার ভ্যারিয়েবলস, পেশেন্ট ভ্যারিয়েবলসের উপর ডিপেন্ড করে একটা সার্টেন ডোজ রেঞ্জ পর্যন্ত আমি সেটা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। সেই থেরাপিউটিক ডোজ রেঞ্জের মধ্যে আমাকে থাকতে হবে ইউজটা। এনি নক্সিয়াস চেঞ্জ দ্যাট ইজ সাসপেক্টেড ডিউ টু এফেক্ট অফ এ ড্রাগ, ঠিক আছে। অ্যান্ড ড্রাগ ডোজেজ কি হচ্ছে? উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ দ্যাট ইজ নর্মালি ইউজড ইন হিউম্যান, সেটা এক্সিড করছে না। তারপরে কি হচ্ছে? তাহলে অ্যাডভার্স এফেক্টের জন্য এবার কি কি হচ্ছে? দ্যাট রিকোয়ার্স, একটা হতে পারে চেঞ্জেস ইন ট্রিটমেন্ট, এমন অ্যাডভার্স রিয়াকশন হলো তার জন্য আমাকে ড্রাগ থেরাপি চেঞ্জ করতে হলো। ডিক্রিজ ইন দ্য ডোজেজ,
অ্যাডভার্স রিয়াকশন বেশি হলে আমাকে দেখা গেলো ডোজ কমিয়ে আমি অ্যাডভার্স রিয়াকশনটাকে মিনিমাইজ করছি, সেটা একটা হতে পারে। দ্যাট ইজ দ্য অল পসিবিলিটিস। ঠিক আছে, টক্সিক ডোজ রেঞ্জে যাবে না, থেরাপিউটিক ডোজ রেঞ্জের মধ্যে থাকবে, নর্মালি ইউজড হিউম্যান বিংসের ওপর যেরকমভাবে যে ডোজে ইউজ করা হয় সেই ডোজে থাকবে। দেন এফেক্টটা কী হবে, আমাকে চেঞ্জেস ইন দ্য ড্রাগ থেরাপি হতে পারে, আমাকে ড্রাগ চেঞ্জ করতে হতে পারে যেরকম অ্যাডভার্স রিয়াকশন হচ্ছে। আর এটা কী হতো, ডিক্রিজ ইন দ্য ডোজেস, ড্রাগ ডোজ ডিক্রিজ করে উই ক্যান মিনিমাইজ দ্য সাইড এফেক্ট অর অ্যাডভার্স এফেক্ট। অর আরেকটা কি হতে পারে, অর অ্যাডিং কশন ইন কেস অফ ফিউচার ইউজ অফ দ্য সেম ড্রাগ। যে এটা হলো একটা সার্টেন ইভেন্ট হলো, সেটা মে নট বি সো সিরিয়াস অর সো হার্মফুল, কিন্তু পরবর্তীকালে আমি যখন ড্রাগটা ইউজ করব যাতে দিস টাইপ অফ হ্যাজার্ডাস ইভেন্ট না হয় তার জন্য আমাকে কিছু প্রিকশন থাকলো, সেটা আমার অ্যাডেড হলো। দিস ইজ দ্য অ্যাডভার্স ড্রাগ এফেক্ট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে থেরাপিউটিক ডোজ রেঞ্জে ইউজ করতে হবে, এনি নক্সিয়াস চেঞ্জ দ্যাট ইজ সাসপেক্টেড ডিউ টু ইউজ অফ এ ড্রাগ উইদিন ডোজেস, যে ডোজ রেঞ্জে যেটা ইউজ হবে দ্যাট ইজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ দ্যাট ইজ নর্মালি ইউজড ইন হিউম্যান, সো দ্যাট তার ফলে এফেক্টে কি হচ্ছে, যে চেঞ্জেস ইন দ্য ড্রাগ থেরাপি সেটা হতে পারে, ডিক্রিজ ইন দ্য ডোজেজ হতে পারে, অথবা কি হতে পারে, যে অ্যাডিং কশন ইন কেস অফ ফিউচার ইউজ অফ দ্য সেম ড্রাগ। তাহলে দিস ইজ দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এর মধ্যে কিন্তু কোথাও এই যে বলা হচ্ছে যে থেরাপিউটিক ডোজ রেঞ্জে যখন ইউজ করছি, তার মানে এখানে কিন্তু টক্সিক এফেক্ট অর পয়জনিং কিন্তু এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে না। অ্যান্ড হোয়াট ইজ টক্সিক এফেক্ট এরপরে যখন আসবো। হোয়াট ইজ টক্সিক এফেক্ট, যখন ড্রাগ ইজ ইউজড অ্যাবভ দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ, দ্য এফেক্ট দ্যাট ইজ প্রডিউসড বাই দ্য ড্রাগ দ্যাট ইজ টক্সিক এফেক্ট, দ্যাট মে বি এ টক্সিক এফেক্ট। তাহলে এখানে হচ্ছে একটা সাইড এফেক্ট, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের মধ্যে কিন্তু অনেক সময় টক্সিক এফেক্টটা থাকে না, আনলেস দেয়ার ইজ ডিফারেন্ট টাইপস অফ অ্যাডমিনিস্ট্রেশন আর দেয়ার, সুইসাইডাল হতে পারে, হোমিসাইডাল হতে পারে, অ্যাক্সিডেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, অর রিলেটিভ exposure of a drug in case of a patient. Relative exposure মানে in certain condition or in case of children, যে তাকে যদি আমি ডোজ রেঞ্জের থেকে তার যা ডোজ মেজার করা ছিল তার থেকে যদি আমি বেশি দিয়ে দিই, that is within the therapeutic dose range, but in that particular case, in that particular scenario, dose is exceeding the requirement of a particular subject depending on the clinical condition. সেটা হতে পারে হেপাটিক ফেলিওর হতে পারে, বা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, যেটা হতে পারে রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট। তাদের ক্ষেত্রে যদি আমি পার্টিকুলার কোনো ড্রাগ দ্যাট কন্ডিশনে যতটা দেওয়া যায় তার থেকে যদি আমি এক্সিডিংলি ইউজ করি, ঠিক আছে, তখন সেটা কিন্তু রিলেটিভ exposure to a higher amount of the drug in case of that patient, that particular scenario. ঠিক আছে, তাহলে ব্যাপারটা অনেকটা রিলেটিভ, বেশিরভাগ ক্ষেত্রে রিলেটিভ, দ্যাট ইজ নট ইন অল কেসিস অ্যাবসলিউট। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াট ইজ, তাহলে আরেকটা টার্মিনোলজি আছে, দ্যাট ইজ হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। অ্যাডভার্স, হোয়াট ইজ, এটা হলো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, আর নেক্সট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট মেইনলি কখন টার্মিনোলজিটা ইউজ হয়, ইন কেস অফ ডিফারেন্ট ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়ালসের। কিন্তু এই ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল কখন হয়, নিউ ড্রাগ যখন বাজারে আসছে, নিউ ড্রাগ এন্টারিং দ্য মার্কেট, তার জন্য যে ডিফারেন্ট ফেজেস অফ ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়ালস করা হয়, ফেজ 4 স্টাডি করা হয় কোনো একটা ড্রাগের, তখন এই অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট টার্মিনোলজিটা বিকেম কমন টার্ম। হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট, এনি আনটুয়ার্ড মেডিকেল ইভেন্ট, এনি আনটুয়ার্ড, সেটা যেখানে এক্সপ্লেন করছি, এনি আনটুয়ার্ড মেডিকেল ইভেন্ট দ্যাট ইজ অকার্ড ডিউরিং এ ট্রিটমেন্ট উইথ এ ড্রাগ or during a treatment with a particular medicine, any untoward medical occurrence
that is occurred during a treatment with a certain drug or certain medicine which may not be related with the use of the drug, that is not necessarily required to be related with the use of the drug. ঠিক আছে, ধর কোনো একটা পেশেন্টকে একটা এক্স ড্রাগ দিয়ে স্টাডি করা হচ্ছে, সেই পেশেন্টটা রাস্তায় চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট হলো, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলো, পেশেন্টের সিভিয়ার একটা কিছু ক্ষতি হলো মেবি, এইবার দ্যাট ইজ অ্যান অ্যাডভার্স ইভেন্ট, ঠিক আছে। এইবার নেক্সট উই হ্যাভ টু ডিটারমাইন হোয়েদার দ্য ড্রাগ ইজ রেসপন্সিবল ফর দ্যাট অ্যাক্সিডেন্ট, হোয়েদার দ্য ড্রাগ ইজ রেসপন্সিবল। একটা মানুষ কোনো একটা ড্রাগ খেলে অ্যাক্সিডেন্ট কিভাবে হতে পারে? রাস্তার মধ্যে দেখা গেল তার একটা পোস্চুরাল হাইপোটেনশন হলো, মেবি যাচ্ছিল, আগের দিন রাত্রিবেলা হয়তো ড্রাগটা দেওয়া হয়েছিল, পরের দিন সকালে রাস্তা দিয়ে যাচ্ছিল, দের মেবি পোস্চুরাল হাইপোটেনশন হয়ে ডিজিনেস হয়ে পড়ে গেল, দ্যাট মে লিড টু অ্যাক্সিডেন্ট। দিনের বেলায় ঘুম পাচ্ছে, রাস্তায় চলতে চলতে সিভিয়ার ঘুম পেতে পারে, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে, সোমনোলেন্স, চোখ বুঝে এসে ঘুমিয়ে গেছে, হতে পারে সেটা ডিজিনেস। এই যে এই ব্যাপারগুলো এইবার আমাকে রিলেট করতে হয়, উই হ্যাভ টু রিলেট whether this incident is due to the effect of this drug. At first it is an adverse drug event, then we have to analysis or we have to assess the causality of this event. We have to relate whether it is related or non-related, we have to determine this, ঠিক আছে, then it is called the adverse drug event, any type of, ঠিক আছে। এরকম প্রচুর ড্রাগ আছে যেগুলো এরকম অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট দিয়ে শুরু করেছিল, পরে দেখা গেছে দ্যাট ইজ রিলেটেড টু এফেক্ট অফ দ্য ড্রাগ, এফেক্ট অফ এ পার্টিকুলার ড্রাগ, দিস ইজ দ্য অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, কিরকম টাইপ আছে, এখানে বইয়ে দেখবে বিভিন্ন রকম টাইপের কথা বলা আছে, গ্রসলি যেগুলো পড়বি একটা বলা হয় যে মাইনর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, মাইনর রিয়াকশন, তারপরে আসবে তাহলে কি মাইনর, দেন আসবে মডারেট, দেন আসবে সিরিয়াস, দেন আসবে লেথাল। মাইনর কি হবে? মাইনর হচ্ছে দ্যাট রিকোয়ার্স মাইনর অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনে কি হবে? দ্যাট রিকোয়ার্স নো স্পেসিফিক ট্রিটমেন্ট, no prolongation of the hospital stay or no changes in the drug therapy. No changes in the drug therapy, no prolongation of the hospital stay, no requirement of specific treatment. Specific treatment মানে অ্যান্টিডট হতে পারে, requirement of alternative drug, a particular condition, in a particular condition alternative drug দিয়ে আমরা সেটাকে দেখছি যে কারণের জন্য ড্রাগটা দেওয়া হয়েছে, কোনো একটা পার্টিকুলার ক্লিনিক্যাল কন্ডিশনের জন্য যে ড্রাগটা দেওয়া হয়েছে সেটা অন্য কোনো ড্রাগ দিয়ে রিপ্লেস করা যায় কিনা, চেঞ্জেস ইন দ্য ড্রাগ থেরাপি, রোল রিকোয়ার স্পেসিফিক ট্রিটমেন্ট অর এ সার্টেন ইভেন্ট দ্যাট ডাজ নট প্রলং দ্য হসপিটাল স্টে অফ এ পেশেন্ট, এইগুলো হচ্ছে মাইনর। সেগুলো হতে পারে ধর অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ কারোর খেয়ে হালকা ঘুম পাচ্ছে, হয় যখন এরপরে পড়বি, তাহলে তার জন্য স্পেসিফিক অ্যান্টিডট কারো দরকার হচ্ছে না। চেঞ্জেস ইন দ্য ড্রাগ থেরাপি যদি আনলেস সিভিয়ার তাহলে দরকার হচ্ছে না চেঞ্জেস ইন দ্য, আর প্রলঙ্গেশন অফ দ্য হসপিটাল, তার জন্য পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে না, পেশেন্ট ডিড নট রিকোয়ার্ড টু বি অ্যাডমিটেড ইন হসপিটাল ইন দ্যাট সিনারিও, তাহলে দ্যাট ইজ দ্য মাইনর। নেক্সট আসবে তাহলে মডারেট। মডারেটটা কি হচ্ছে? মডারেট হচ্ছে আইদার চেঞ্জেস ইন দ্য ড্রাগ থেরাপি দরকার হচ্ছে, ড্রাগ থেরাপি চেঞ্জ করতে হচ্ছে, যে কারণের জন্য যে ক্লিনিক্যাল ইন্ডিকেশনের জন্য কোনো একটা পেশেন্টকে কোনো একটা ড্রাগ দেওয়া হয়েছে, ডিউ টু অ্যাডভার্স এফেক্ট উই হ্যাভ টু চেঞ্জ দ্য ড্রাগ টু অ্যানাদার ড্রাগ, সেটা একটা হতে পারে। অথবা রিকোয়ার্ড স্পেসিফিক ট্রিটমেন্ট, হয়তো দেখা গেলো কোনো একটা সাসপেক্টেড পয়জনিং, তাতে উই হ্যাভ টু গিভ সাম অ্যান্টিডট, তাহলে অ্যান্টিডট ট্রিটমেন্ট আমাদের উই হ্যাভ টু অ্যাডমিনিস্টার অ্যান্টিডট treatment or prolongation of hospital stay at least one day, by one day, prolongation of the hospital stay by at least one day, সেটা একটা হতে পারে। তাহলে এটা গেল মডারেট। এরপরে আসছে সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট। সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট কি হবে? দ্যাট মে বি পোটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং,
causing permanent damage. একটা পার্মানেন্ট ড্যামেজ, সেটা একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করতে পারে, যেটা বিভিন্ন রকম আছে, এখন বললে অতটা মনে থাকবে না, কিন্তু এগুলো যদি মাথায় রেখে পড়িস কিছু কিছু ক্ষেত্রে মনে থাকবে, যে কোনো একটা পার্টিকুলার ড্রাগ এফেক্টের জন্য কোনো একটা পার্টিকুলার অর্গানে ধর ফাইব্রোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস ইজ ইরিভার্সেবল, ফাইব্রোসিস যদি হয়ে যায় সেটা কিন্তু ইরিভার্সেবল, প্যাথোলজিতে পড়বি, when there is a fibrosis that is irreversible, তাহলে সেটা irreversible damage, ঠিক আছে, that is a serious adverse effect, or আরেকটা and that requires the intensive medical attention or intensive medical treatment, prolongation of the hospital stay তো থাকছে, intensive medical treatmentও দরকার হচ্ছে, তাহলে that is the serious adverse effect. And lethal মানে ultimately it leads to death of a patient directly or indirectly, lethal adverse effect. তাহলে এটা গেল একটা টাইপ। আরেকটা টাইপ পাবি, দেখবি একটা বলা হয় টাইপ এ অ্যাডভার্স রিয়াকশন অ্যান্ড টাইপ বি অ্যাডভার্স রিয়াকশন, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। হোয়াট ইজ টাইপ এ? টাইপ এ ফর অগমেন্টেড টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। কোন একটা পার্টিকুলার ড্রাগ খেলে, দ্যাট ইজ দ্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, মেবি ধরে নে তোরা একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ অ্যাডমিনিস্টার করছিস, টু তোদের টার্গেট কি? হোয়াট ইজ দ্য মডালিটি অফ অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট? মডালিটি বলবো না, হোয়াট ইজ দ্য টার্গেট অফ অ্যান্টি, সো দ্যাট উই ক্যান রিডিউস দ্য ব্লাড প্রেশার, তাই তো? কিন্তু ব্লাড প্রেশার যদি আমি এমন বেশি নামিয়ে দিই তাহলে তো অসুবিধা। তাহলে কোনো একটা ড্রাগের আমি টার্গেট করছি হাইপারটেনশন দিয়ে ব্লাড প্রেশার কমানোর, কিন্তু সেটা অনেকটা বেশি কমিয়ে দিচ্ছে, তাহলে এফেক্টটা হচ্ছে, বাট যদি ডিউ টু হয়তো ওভারডোজ বা হয়তো পেশেন্টের সার্টেন ক্লিনিক্যাল কন্ডিশন, ইট এক্সেসিভলি রিডিউসেস দ্য ব্লাড প্রেশার ইন রেসপন্স টু দ্য ড্রাগ, দ্যাট ইজ দ্য অগমেন্টেড টাইপ অফ রিয়াকশন। সেটা এনি টাইপে হতে মানে বিভিন্নভাবে বিভিন্ন মেকানিজম দিয়ে করতে পারে, দ্যাট ইজ দ্য অগমেন্টেড রিয়াকশন, ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে বি, টাইপ বি রিয়াকশন, দ্যাট ইজ কল্ড দ্য বিজার রিয়াকশন। বিজার, দ্যাট ইজ নট রিলেটেড টু, that is related to pharmacological effect, pharmacodynamic effect, but not the targeted clinical indication, মানে যেদিকে ডিরেকশনটা ছিল সেই রকম নয়। হয়তো দেখা গেল আমরা দিলাম অ্যান্টি হাইপারগ্লাইসেমিয়ার জন্য আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ অ্যাডমিনিস্টার করলাম, পেশেন্টের দেখা গেল হয়তো ওজন বেড়ে যাচ্ছে, মেবি দ্যাট মেবি বিজার, ঠিক আছে? আমি দিলাম এটার জন্য, হয়তো পেশেন্টের ডায়রিয়া হয়ে যাচ্ছে, কোনো এর সাথে ডায়াবেটিসের সাথে হয়তো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের সাথে হয়তো ডায়রিয়ার হয়তো ডাইরেক্টলি কোনো রিলেশন নেই, বাট কোনো একটা এফেক্ট দিয়ে সেটা করছে, অন্য কোনোভাবে, অন্য কোনো রিসেপ্টার দিয়ে, অন্য কোনো মিডিয়েটার দিয়ে সেটা ক্যারিড আউট হচ্ছে, দ্যাট ইজ, এটাকে ব্রডলি ক্লাসিফাই করা, টাইপ এ হচ্ছে অগমেন্টেড অ্যান্ড টাইপ বি হচ্ছে বিজার রিয়াকশন। একটা হলো মেজর, মাইনর মডারেট সিরিয়াস লেথাল, একটা গেল টাইপে টাইপ। নেক্সট এরপরে যেগুলো আসবে সেগুলো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তার আগে ইন শর্ট ফার্মাকোভিজিল্যান্স নিয়ে কিছুটা আসবে এখানে। হোয়াট ইজ ফার্মাকোভিজিল্যান্স? ফার্মাকোভিজিল্যান্স বলে ইট ইজ দ্য সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি, ইট ইজ অ্যান সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি রিলেটিং টু ডিটেকশন, অ্যাসেসমেন্ট, সব বই আছে, কোনো কিছু লেখার দরকার নেই, পার্টিকুলারলি বই থাকলে বই খুলে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি রিলেটিং টু ডিটেকশন, অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিভেনশন। কি হলো? সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি। শুধু সায়েন্স দিলে হবে না, তার সাথে সাথে আমাদের কিছু অ্যাক্টিভিটিও লাগবে, আমাদের কিছু কাজকর্ম করতে হবে, আর এর পেছনে এর পেছনে পুরোটাই ইলজিক্যাল নয়, পুরোটাই লজিক্যাল, ঠিক আছে? সায়েন্স যেখানে, সায়েন্সটা আছে লজিক্যাল জিনিসপত্র, আমরা র্যাশনালিটি খুঁজি, লজিক্যাল ব্যাপার স্যাপার খুঁজি, সেটা সায়েন্স দিয়ে। দ্যাট ইজ দ্য সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস রিলেটিং টু ডিটেকশন, অ্যাসেসমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিভেনশন। প্রথমে ডিটেক্ট করতে হবে, তারপরে অ্যাসেস করতে হবে whether it is, but at first detect the adverse drug reaction, particular adverse drug reaction, then we have to assess it whether it is related to the drug effect or not, then we have to assess, then understand how it occurs, and at last we have to prevent it by somehow, by কিভাবে হতে পারে প্রিভেনশন? অ্যাওয়ারনেস বাড়িয়ে,
ড্রাগের ডোজ অপটিমাইজ করে, লেবেলিং করে, প্রিকশন অ্যাড করে, ওয়ার্নিং অ্যাড করে, বাজার থেকে যদি ড্রাগটা মার্কেট যদি সেরকম অ্যাডভার্স ইভেন্ট হয়, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়, উই হ্যাভ টু ব্যান দ্য ড্রাগ, ব্যান দ্য ইউজ অফ দ্য ড্রাগ। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। অথবা লেবেলিংয়ে যদি আমরা কিছু ওয়ার্নিং অ্যাড করে দিই, ঠিক আছে, এইভাবে। তাহলে এইভাবে আমরা অ্যাওয়ারনেস ছড়াতে পারি। পার্টিকুলার যারা কারা ড্রাগ ইউজ করে, হু আর দ্য ইউজার্স অফ দ্য ড্রাগ, হু আর প্রেসক্রাইবিং দ্য ড্রাগ, প্রেসক্রাইবিং অথরিটি কারা, এটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তাদেরকে যদি আমরা অ্যাওয়ার করি, কিভাবে অ্যাওয়ার করা হয়, একটা রেগুলেটরি বডি দিয়ে অ্যাওয়ার হতে পারে, অথবা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ড্রাগ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের অ্যাওয়ার করতে পারে। তাহলে এইভাবে আমরা অ্যাওয়ারনেস আমরা বাড়াতে পারি। তাহলে এটি সায়েন্স অ্যান্ড অ্যাক্টিভিটি directly relating to detection, assessment, understanding and prevention of the adverse effect of the drug or any other drug related problem. That is the pharmacovigilance. ঠিক আছে, এর ফার্মাকোভিজিলেন্সের জন্য কিভাবে, একটা হচ্ছে প্রথমে ডিটেকশনটা কিভাবে করা হয়। ডিটেকশনটা করা হচ্ছে, একটা হতে পারে এডিআর, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন মনিটরিং আমরা কিভাবে করব, সেটা হচ্ছে ফেজ 4 ক্লিনিক্যাল স্টাডি। সেখানে আছে ফেজ 4 ক্লিনিক্যাল স্টাডি। যাই হোক, ফেজ 4 ক্লিনিক্যাল স্টাডিজ আছে। ফেজ 4 হচ্ছে দ্যাট ইজ কল্ড দ্য পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স। Drug is already entered the market, new drug already is entered the market, then we have to monitor the effect of the drug, any adverse effect of the drug or any other rare adverse effect of the drug. তাহলে সেইখানে হচ্ছে ফেজ 4 ক্লিনিক্যাল স্টাডি দিয়ে আমরা মনিটর করতে পারি। আর এটা করতে পারি কিভাবে, এডিআর রিপোর্টিং, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং। সেটা কিভাবে করা হয়, সেটা করা হয় একটা হচ্ছে ভলান্টারিলি বাই দ্য ড্রাগ প্রেসক্রাইবার or registered medical practitioner or any person who is related or who is under the structure of medical system. ঠিক আছে, উইদিন দ্য নার্সরাও যেমন রিপোর্ট করতে পারে, ডেন্টিস্ট যারা রিপোর্ট করতে পারে, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিপোর্টিং। আর কিভাবে করতে পারে, যে পার প্রেসক্রিপশন, মানে কোনো একটা প্রেসক্রিপশন, তার জন্য একটা পার্টিকুলার অ্যাডভার্স ইভেন্ট হলো, কোনো একটা পার্টিকুলার কন্ডিশনে কোনো একটা ড্রাগ বা কোনো নাম্বার অফ ড্রাগ প্রেসক্রাইব করা হলো, দিয়ে তার এগেনস্টে কিছু একটা অ্যাডভার্স রিয়াকশন আসলো, এটা ড্রাগটা খাওয়ার পর কতগুলো ড্রাগ দিয়েছে তারপরে। তাহলে প্রথমে আমরা তো বুঝতে পারি না কোন ড্রাগের জন্য হচ্ছে, উই হ্যাভ টু অ্যাসেস। তখন আমরা প্রথমে দেখি, ডিটেক্ট, দেন অ্যাসেস, ঠিক আছে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দেন প্রিভেনশন আসে। তাহলে পার প্রেসক্রিপশন অ্যাডভার্স রিয়াকশন কিছু আসছে কিনা সেটা একটা। আর এটা হচ্ছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডিং অ্যান্ড তার সাথে অ্যাডভার্স রিয়াকশন লিঙ্কেজ করে দেখা হয়। তাহলে এইভাবে আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ডিটেক্ট করতে পারি। নেক্সট, কিভাবে ডেটাটা ডিসেমিনেট করব, যে কোনো একটা পার্টিকুলার ড্রাগের জন্য আমরা ডিটেকশন করলাম, অ্যাসেসমেন্ট করে দেখলাম এ পার্টিকুলার ড্রাগ ইজ রেসপন্সিবল ফর এ পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, দেন উই হ্যাভ টু ডিসেমিনেট দ্য ডাটা, উই হ্যাভ টু এই ডাটাটা ডিসেমিনেট করতে হবে, চারিদিকে ছড়াতে হবে। কিভাবে আমরা ছড়াবো, একটা হচ্ছে বললাম রেগুলেটরি বডিজ দিয়ে হতে পারে, অথবা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হু ইজ ম্যানুফ্যাকচারিং দিস ড্রাগস, তাদের দিয়ে আমরা ছড়াতে পারি। কাদের ক্ষেত্রে, সেখানে ওই যে বিভিন্ন ড্রাগ অ্যালার্ট, মেডিকেল রিপোর্ট, এগুলো আমরা করে করে, এরকম বিভিন্ন জার্নাল আছে, জার্নাল হতে পারে, পার্টিকুলার কোনো সিএমই অর্গানাইজ করে হতে পারে, সেগুলো আমরা করতে হবে। সেগুলো করে কাদেরকে অ্যাওয়ার করব, প্রেসক্রাইবিং অথরিটি, কারা ড্রাগটা প্রেসক্রাইব করছে, টার্গেট পপুলেশনটাকে আমরা অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, এই গেল হচ্ছে ডিসেমিনেশন অফ দ্য ডাটা অ্যান্ড কালেকশন অফ দ্য ডাটা, দেন ডিসেমিনেট দ্য রেজাল্ট। এইভাবে আমরা এগুলো করতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আসছে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট কজালিটি অ্যাসেসমেন্ট। কজালিটি অ্যাসেসমেন্টটা কিভাবে করা হয়, কজালিটি অ্যাসেসমেন্ট মানে হচ্ছে হাউ এ ড্রাগ, মানে হাউ টু অ্যাসেস whether a drug is responsible for a particular adverse drug reaction। সেটা কিভাবে করা হয়, প্রথমে দেখা হয় যে যদি খুব টার্মিনোলজি দিয়ে ক্লাসিফাই করা হয়, সেগুলো প্রথমে বলা হয় টেম্পোরাল রিলেশনশিপ, উই হ্যাভ টু অ্যাসেস দ্য টেম্পোরাল রিলেশনশিপ, মানে পরে আসছে প্রিভিয়াস নলেজ অ্যাবাউট এ পার্টিকুলার ড্রাগ, দেন আসছে ডি চ্যালেঞ্জ টেস্ট, তারপরে দেন রি চ্যালেঞ্জ টেস্ট।
তাহলে কি হলে প্রথমে উই হ্যাভ টু যেগুলো টার্মিনোলজি একটা হচ্ছে টেম্পোরাল রিলেশনশিপ, উই হ্যাভ টু অ্যাসেস দ্য টেম্পোরাল রিলেশনশিপ, দেন একটা ডিচ্যালেঞ্জ, একটা রিচ্যালেঞ্জ, আর একটা হচ্ছে প্রিভিয়াস নলেজ অ্যাবাউট দ্য পার্টিকুলার ড্রাগ। এবার টেম্পোরাল রিলেশনশিপ মানে কি? টেম্পোরাল মিনস টাইম রিলেশনশিপ। ইট ইজ দ্য কোনো একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করালো, দেন এ রিয়াকশন ইজ অ্যাপিয়ার্ড, ইট ইজ কল্ড দ্যাট এই যে রিলেশনশিপ, টাইম ফ্রেম রিলেশনশিপ অফ দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যান্ড এ পার্টিকুলার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এইটাকে দেখতে হয় যে দ্যাট ইজ কল্ড দ্য টেম্পোরাল রিলেশনশিপ। ঠিক আছে, টেম্পোরাল রিলেশনশিপ মানে টাইম রেফারেন্সে আমাকে দেখতে হবে whether the adverse drug reaction is related to time, রিলেটিভ টাইমটা আমাকে অ্যাডমিনিস্টার, কোনো একটা অ্যাডভার্স ইভেন্ট হয়ে গেল তারপরে ড্রাগ অ্যাডমিনিস্টার করা হলো, দ্যাট ইজ আনলাইকলি টু কজ দ্যাট প্রিভিয়াস অ্যাডভার্স ইভেন্ট অর প্রিভিয়াস অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বাই এ ড্রাগ দ্যাট ইজ অ্যাডমিনিস্টার্ড নাও। আজকে একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করা হলো, কালকে একটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হলো, দ্যাট ইজ এ রিলেশনশিপটা স্ট্রং বলতে পারিস। আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যাপিয়ার্স, সেটা হতে পারে কোনো একটা পার্টিকুলার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, ধরে নে আলফা ব্লকার প্রাজোসিন দেওয়া হলো, দেন দ্য পোস্টুরাল হাইপোটেনশন অকার্স, ইট ইজ টেম্পোরালি রিলেটেড আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ। বিফোর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ তো কোনো একটা অ্যাডভার্স ইভেন্ট হতে পারে না। আজকে একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করা হলো, নিশ্চয়ই প্রিভিয়াস ডেতে তার অ্যাডভার্স রিয়াকশন হয়ে গেছে এরকম তো হয় না, হওয়ার কথা নয়। তাহলে দ্যাট ইজ কল্ড দ্য টেম্পোরাল রিলেশনশিপ, দ্য ইট ইজ বলতে পারিস টাইম ফ্রেম রিলেশনশিপ বিটুইন দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য সার্টেন অ্যাডভার্স ড্রাগ এফেক্ট, দ্যাট ইজ কল্ড দ্য টেম্পোরাল রিলেশনশিপ। এবার হচ্ছে প্রিভিয়াস নলেজ। প্রিভিয়াস নলেজ মানে ইজ দ্য পার্টিকুলার ড্রাগ কজিং similar type of adverse drug reaction when it is administered in population, when the drug is administered, or where এর আগে যারা ড্রাগটা রিসিভ করেছে তাদের মধ্যে এরকম কোনো প্রবলেম দেখা গেছে কিনা, প্রিভিয়াস রেসিপিয়েন্টসদের মধ্যে এরকম কোনো প্রবলেম দেখা গেছে কিনা, whether the drug causing similar type of adverse drug reaction when it is administered বিফোর, এর আগে যাদেরকে অ্যাডমিনিস্টার করা হয়েছে তাদের মধ্যে সিমিলার টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন দেখা গেছে কিনা। তাহলে একটা হলো, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে হতে পারে পার্টিকুলার, দ্যাট ইজ কল্ড দ্য প্রিভিয়াস নলেজ। কোনো একটা ড্রাগে অ্যালার্জি হচ্ছে, একটা প্রথম হতে পারে, আরেকটা হচ্ছে আমার এই হিস্ট্রি আছে যে পেনিসিলিন কজিং অ্যালার্জি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন টু পেশেন্টস, তাহলে আমরা পেনিসিলিন দেওয়ার আগে আমরা সতর্ক থাকবো। যদি পেনিসিলিন দেওয়ার পরে অ্যানাফাইল্যাকটিক শক হয় তাহলে আমাদের প্রিভিয়াস নলেজ কাজে লাগবে, টেম্পোরাল রিলেশনশিপটা কাজে লাগবে। এবার হচ্ছে আরেকটু কনফার্ম করার জন্য করা হয় ডি চ্যালেঞ্জ টেস্ট। ডি চ্যালেঞ্জ টেস্ট কি? A drug is administered to a patient, then the adverse drug reaction appears, then we suspected a particular drug, we withhold the drug administration to a particular patient, on that patient, and then the reaction subsides. একটা ড্রাগ দেওয়া হলো, ড্রাগ দেওয়ার পর একটা অ্যাডভার্স, ধর একটা কোনো একটা ড্রাগ দিলে তাতে খেলে আমার ঘুম পাচ্ছে, স্লিপিনেস হচ্ছে, সোমনোলেন্স হচ্ছে, দিনের বেলায় ঘুম পাচ্ছে, সেটা সোমনোলেন্স বলে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমি বন্ধ করে দিলাম, আমার স্লিপিনেস বা সোমনোলেন্স সাবসাইডেড হয়ে গেল, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ডি চ্যালেঞ্জ টেস্ট। ডি চ্যালেঞ্জ মানে এই যে ড্রাগটা প্রতিদিন দিচ্ছিলাম হচ্ছিল, এখান থেকে চ্যালেঞ্জটা সরিয়ে নিলাম, ডি চ্যালেঞ্জ করা বলে। আর নেক্সট যেটা হয় সেটা খুব একটা যে বেশি করা হয় তা নয়, দ্যাট ইজ কল্ড দ্য রিচ্যালেঞ্জ টেস্ট। ফার্স্ট এ ড্রাগ ইজ গিভেন, এ পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যাপিয়ার্স, drug is withdrawn, then the action subsides or the adverse drug reaction subsides, then we again administer the drug and again the adverse reaction appears, that is the called the re-challenge test. Re-challenge, আবার আমরা চ্যালেঞ্জ করছি, তবে এটা সবসময় করা হয় না। তাহলে by this procedure we can
assess whether a drug is responsible for a particular adverse drug reaction. এটাকে বলা হয় একটা গেল একটা টেম্পোরাল রিলেশনশিপ, we have to assess the temporal relationship, time frame relationship with the drug administration and the appearance of a particular adverse drug reaction. ড্রাগ দেওয়া হলো, তার 2-1 দিনের মধ্যেই দেখা গেল সেই রিয়াকশনটা হচ্ছে, তাহলে দ্যাট ইজ কল্ড দ্য টেম্পোরাল রিলেশনশিপ। প্রিভিয়াস নলেজ whether the drug causing similar type of problem in earlier recipients, এর আগে যারা ড্রাগটা রিসিভ করেছিল তাদের মধ্যে সিমিলার টাইপ অফ অ্যাডভার্স রিয়াকশন দেখা গেছে কিনা। দেন ডি চ্যালেঞ্জ টেস্ট, ড্রাগ অ্যাডমিনিস্টার্ড, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন অ্যাপিয়ার্স, ড্রাগ উইথড্রন, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন গন, দ্যাট ইজ ডি চ্যালেঞ্জ টেস্ট। অ্যান্ড দেন রিচ্যালেঞ্জ, ডি চ্যালেঞ্জ পর্যন্ত করা হলো, উই এগেইন অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ অ্যান্ড দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিঅ্যাপিয়ার্ড, দ্যাট ইজ কল্ড দ্য রিচ্যালেঞ্জ টেস্ট। তাহলে this is the procedure how we can assess whether a drug is responsible for a particular adverse drug reaction. Next আসে সেটাতে causality assessment এর পরে আসে যে এটাকে আমাদের অ্যাসেস করতে হয় whether the drug is responsible, এটাকে আমরা লেবেলই করতে হয় whether the drug is responsible for a particular adverse drug reaction, এটা হলো অ্যাসেসমেন্ট। এবার আমাদের লেবেলিং করতে হবে। এখানে ডেফিনিট করা হয় কতগুলো টার্মিনোলজি আছে, দ্যাট ইজ ডেফিনিট, যে ড্রাগ causal relationship with the drug is established or proven, causal relationship of a adverse event to a particular drug is proven, that is called the definite. যখন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার ড্রাগকে আমরা সাসপেক্ট করছি, সাসপেক্ট করে আমরা বলছি that is definite problem, that it is called the definite. Next আসবে যেটা হচ্ছে probable, possible and doubtful. These are the 4 terminology used to label a adverse drug reaction caused by a particular drug. তাহলে একটা হচ্ছে definite, then probable, then possible and last but not least that is the doubtful. তাহলে ডেফিনিটে হলে কজাল রিলেশনশিপ প্রুভ হলো, বাকিগুলোতে কিন্তু এই যে ডেফিনিট ছাড়া বাকিগুলোতে কোনোটাতেই কিন্তু কজাল রিলেশনশিপ ইজ নট প্রুভড। সেখানে যদি আমরা প্রথমে বললাম ডেফিনিটের পরে আসছে কি প্রবাবল। দ্য কজালিটি অ্যাসেসমেন্ট ইজ নট প্রুভেন ইয়েট, একদম এস্টাবলিশড হয়নি, বাট দেয়ার ইজ হাই প্রবাবিলিটি, এটাকে সেখানে বলছে প্রবাবল, that is a high chance that is likely the drug is causing the problem. আমরা পুরোটা বুঝতে পারছি না, কিন্তু যা এভিডেন্স আছে মনে হচ্ছে এই ড্রাগটাই করেছে, ঠিক আছে। তাহলে সেটাকে বলছে প্রবাবল পরে আসছে পসিবল। এখানেও কজালিটি অ্যাসেসমেন্ট ইজ ডাইরেক্টলি নট প্রুভেন হয়নি। ড্রাগ, এ পার্টিকুলার ড্রাগ, এ সাসপেক্টেড ড্রাগ ক্যান কজিং দ্য প্রবলেম, or any other drug or any other condition can causes the particular adverse drug reaction. মানে ড্রাগ ছাড়াও আরো পেশেন্ট রিলেটেড যে সমস্ত কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই পার্টিকুলার অ্যাডভার্স ইভেন্টের জন্য রেসপন্সিবল হতে পারে বা পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের জন্য রেসপন্সিবল হতে পারে। মানে দেয়ার ইজ মাল্টিপল potential possibilities that the adverse reaction is caused by that drug or any other condition associated with the patient. মানে আমরা ড্রাগ ছাড়াও আরো 4-5টা সবকটারই দেখে নিচ্ছি আমরা যে পোটেনশিয়াল রয়েছে এই পার্টিকুলার অ্যাডভার্স ইভেন্টটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনটা ক্রিয়েট করে, দ্যাট ইজ কল্ড দ্য পসিবল। অ্যান্ড নেক্সট হচ্ছে ডাউটফুল। এখানেও কজালিটি তো নট প্রুভেন তো অবশ্যই, তারপরে এখানে হচ্ছে যেটা ব্যাপার যে ড্রাগ ইজ ভেরি আনলাইকলি টু কজ দ্য ইভেন্ট, কজ এ পার্টিকুলার ড্রাগ রিয়াকশন, বাট এটাকে আমরা ডেফিনিট রুল আউটও করে দিতে পারছি না, ঠিক আছে। যে পুরোটা বাদ দিয়ে দেবো এটা হতেই পারে না, এটা আমরা বলতে পারছি না, বাট এটাও খুব একটা চান্সেসও আবার খুব কম, চান্সেস কম কিন্তু আমরা আবার ফেলেও দিতে পারছি না। এটা একটুখানি টার্মিনোলজিগুলো মনে হবে একটু ঘাঁটা, যখন এক্সাম্পল পাবি বা বিভিন্ন জায়গায় পড়তে বুঝতে পারি 4-5টা ড্রাগ একসাথে অ্যাডমিনিস্টার করা হয়েছে, এটার সম্ভাবনা আছে কিন্তু খুব কম,
নেই বললেই চলে। কিন্তু এটাকে আমরা প্রথমে কি রাখবো? না, রাখবো না। সাসপিশনে আমরা লিস্টেড লোয়ার ক্যাটাগরিতে বা র্যাঙ্কিংয়ে আমরা নিচের দিকে রাখবো। যেটা হতে পারে যদি সবকটা এক্সক্লুডেড হয় তবেই এটা প্রমাণিত হতে পারে, এরকম ব্যাপার। দ্যাট ইজ কল্ড দ্য, তাহলে কি হলো? একটা ডেফিনেট, একটা প্রবাবল, মোর চান্স, পসিবল, লেস চান্স একটা পার্টিকুলার ড্রাগের ক্ষেত্রে, অ্যান্ড ডাউটফুল, দ্যাট ইজ আনলাইকলি, বাট উই ক্যান নট রুল আউট দ্য ড্রাগ ইজ নট কজিং দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তাহলে এই গেল হচ্ছে ধর কজালিটি অ্যাসেসমেন্টের স্টেপস কিভাবে করবি। একটা হচ্ছে টেম্পোরাল রিলেশনশিপ দেখতে হবে, একটা প্রিভিয়াস নলেজ রিচ্যালেঞ্জ করতে হবে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা উইথহোল্ড করে দেখতে হবে যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন সাবসাইডেড হচ্ছে আর না হচ্ছে না। আর আরেকটা হচ্ছে রিচ্যালেঞ্জ কম করা হয় বা করা হয় না বললেই চলে। দ্যাট সামটাইমস লিড টু ডেঞ্জারাস আউটকাম, এটা হতে পারে। ঠিক আছে, যদি খুব সিরিয়াস একটা অ্যাডভার্স ইভেন্ট বা একটা পেশেন্ট পড়ে গিয়ে মাথা ফেটে গেল, এরকম হতে পারে। ধর প্রেজোসিন দেওয়া হলো, আগের দিন পেশেন্ট এসে বললো যে কালকে রাত্রিবেলায় যখন আমি বাথরুমে যাচ্ছিলাম আমি পড়ে গেছি, পড়ে গিয়ে মাথা ফেটে গেছে, দিয়ে হেমারেজ হয়ে গেছে। তুই আর পরের দিন পেশেন্ট আসলে, 6 মাস পরে পেশেন্ট আসলো, পেশেন্ট সব সারিয়ে টাড়িয়ে আসলো, তুই কি আবার প্রেজোসিন দিবি? না। তো ব্যাপারটা এইরকমই। এইখানে ভাবতে হয় যে রিচ্যালেঞ্জ করবো কিনা। ঠিক আছে, রিচ্যালেঞ্জ করাটা সেই জন্য সবসময় ফিজিবল নয়। ঠিক আছে, তাহলে এই একটা ধর পেনিসিলিনে অ্যানাফাইল্যাকটিক শক হচ্ছে, অ্যানাফাইল্যাকটিক শক হলে কি পরের বার আর দেওয়া যাবে না। অ্যানাফাইল্যাকটিক শক মাইক্রোবায়োলজিতে পড়বি, তখন বুঝতে পারবি হোয়াট ইজ দ্য সিভিয়ারিটি অফ অ্যানাফাইল্যাকটিক শক। সেই জন্য এখন বলছি, অতটা হয়তো বোধগম্য হচ্ছে না, না হয় স্বাভাবিক। কদিন পরে একটু বুঝতে পারবি অ্যানাফাইল্যাকটিক শক কী জিনিস, যে একবার দিলাম অ্যালার্জি হয়েছে, পেনিসিলিনে অ্যালার্জি হয়েছে, তাহলে ওটাকে আমাদের নোট করে রাখতে হয়। উই হ্যাভ টু নোট দ্যাট পার্টিকুলার অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন রিগার্ডিং পেনিসিলিন, দ্যাট হি অর সি ইজ অ্যালার্জিক টু পেনিসিলিন। একবার যদি পেনিসিলিন অ্যালার্জির পরে আবার যদি আমরা ড্রাগটা দিয়ে দিই, তাহলে অ্যানাফাইল্যাকটিক শক হবে, তখন আর ডিচ্যালেঞ্জ করার সময় থাকবে না। ঠিক আছে, পেশেন্ট মে বি লস্ট। ঠিক আছে, পেশেন্ট মারা যেতে পারে অ্যানাফাইল্যাকটিক শকে। তাহলে দ্যাট ইজ দ্য, মানে কি বলবো, দ্যাট ইজ দ্য বলতে পারিস আমাদের লজিক্যাল বাধা, যে আমরা কেন রিচ্যালেঞ্জ আমরা করতে পারি না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্স ইফেক্ট। এগুলো ডিফারেন্ট টার্মিনোলজি আছে। ফার্স্ট যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য, এবার কি ভাবে আমরা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন আটকাতে পারি, কি ভাবে আমরা আটকাতে পারি। যে কোনো একটা পার্টিকুলার কন্ডিশন, পেশেন্ট তো আমাদের ডাক্তারদের কাছে আসবে কি জন্য, কোনো একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে, তাহলে পেশেন্টকে আমরা আননেসেসারি সেই প্রবলেমটাকে অ্যাসেস করার জন্য আননেসেসারি ড্রাগ এক্সপোজ করব না, যেটা খুব একটা দরকার নেই, যেটা তার থেরাপিউটিক্যালি খুব একটা ইমপ্রুভ হবে না, আননেসেসারি কোনো ড্রাগ আমরা দেওয়ার চেষ্টা করব না। ফার্স্ট উই হ্যাভ টু রেস্ট্রিক্টেড দ্য ইউজ অফ মেডিসিন, এটা আমরা প্রথমেই করতে হবে। নেক্সট কি করতে হবে, যদি মোর দ্যান ওয়ান ড্রাগ আমরা প্রেসক্রাইব করি, যখনই আমরা মাল্টিপল ড্রাগ প্রেসক্রাইব করবো, তখন উই হ্যাভ টু কিপ অ্যান আই ওভার দ্য পসিবল ড্রাগ ইন্টারাকশন। এখানে ড্রাগ ইন্টারাকশন, যে দুটো ড্রাগের মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে কিনা, দুটো ড্রাগ একটা অন্যটার জন্য অ্যাডভার্সলি এফেক্ট করছে কিনা, একটা ড্রাগের কম্বিনেশন পেশেন্টকে অ্যাডভার্সলি এফেক্ট করছে কিনা, সেটা উই হ্যাভ টু অ্যাসেস দ্যাট, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে টেক হিস্ট্রি অ্যাবাউট দ্য অ্যালার্জিস, পার্টিকুলার অ্যালার্জিস, পেশেন্টের কোনো অ্যালার্জি আছে কিনা, পেশেন্টের কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা, প্রিভিয়াস এক্সপোজারের হিস্ট্রি নাও, প্রিভিয়াস ড্রাগ হিস্ট্রি নাও, তাতে কোনো অ্যালার্জি আছে কিনা। পেশেন্টের যদি অ্যালার্জি থাকে, ইফ দ্য পেশেন্ট ইজ অ্যালার্জিক, দেয়ার ইজ হায়ার চান্স যে সমস্ত ড্রাগ অ্যালার্জির জন্য রেসপন্সিবল বা পেশেন্টের মধ্যে অ্যালার্জির ইভেন্ট তৈরি করে, তাদের কিন্তু সেই অ্যালার্জিক পেশেন্টদের কিন্তু ড্রাগ অ্যালার্জি হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এটা মাথায় রাখতে হবে, পার্টিকুলার পেশেন্ট সিনারিওতে আমাদের দেখতে হবে পেশেন্টের ড্রাগ ডোজ ঠিক হচ্ছে কিনা, ফ্রিকোয়েন্সি ঠিকঠাক হচ্ছে কিনা, ডোজেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি একটা পেডিয়াট্রিক এজ গ্রুপের পেশেন্টকে অ্যাডাল্ট ডোজে আমি ড্রাগ দিতে পারি না, তাই তো, এটা খুব গ্রস এক্সাম্পল। কোনো একটা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টকে
হেপাটিক্যালি সিভিয়ারলি কম্প্রোমাইজ পেশেন্ট, তাদেরকে আমি এমন ড্রাগ দিতে পারি না দ্যাট ইজ মেটাবলাইজড ইন দ্য লিভার, তাহলে কিন্তু ড্রাগের টক্সিসিটি হওয়ার চান্সেস বেড়ে যাবে। কোনো একটা ড্রাগ কিডনি দিয়ে এক্সক্রিটেড হচ্ছে, পার্টিকুলার একটা ড্রাগ, উই আর গিভিং দ্যাট পার্টিকুলার ড্রাগ ইন এ পেশেন্ট ইন এ রেনাল কম্প্রোমাইজ, পেশেন্ট উইথ রেনাল কম্প্রোমাইজ। পেশেন্টের সেখানে দেখা গেলো GFR মানে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অনেকটাই কম, তাদেরকে আমরা এরকম কোনো ড্রাগ দেওয়ার চেষ্টা করবো না, বিকজ দ্যার ইজ পোটেন্সিয়াল সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট হতে পারে, ড্রাগ এক্সপোজার বেশি হবে, পয়জনিং এর চান্স বেশি থাকতে পারে, রিলেটিভ পয়জনিং, দ্যাট ইজ কল্ড দ্য রিলেটিভ পয়জনিং। তাহলে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, ল্যাবরেটরি মনিটরিং টেকনিক ঠিকঠাক রাখতে হবে। কোনো একটা পেশেন্ট সে মেবি তার কোয়াগুলেশন ডিসঅর্ডার আছে, ধরে নে তার ব্লাড ক্লটিং এ প্রবলেম আছে, তাদেরকে যদি আমি অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ আবার দিই তাহলে তো খুব অসুবিধা হবে, ইন্টারনাল ব্লিডিং হয়ে যাবে বা মাইল্ড ইনজুরিতে ব্লিড করতে থাকবে, পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে, পেশেন্টের কিন্তু সিভিয়ার লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন অ্যারাইজ করতে পারে। তাহলে আমাদের সেখানে বায়োকেমিক্যাল টেস্টের উপর আমাদের মাথায় রাখতে হবে, বায়োকেমিক্যাল টেস্ট আমাদের মাথায় রাখতে হবে, তার উপরে আমাদের এমফাসিস করতে হবে। কোনো একটা ড্রাগ অ্যাডমিনিস্টার করতে গেলে পার্টিকুলার কি কি জিনিস আমাদের দেখানো, প্রিকশন কি আছে, ওয়ার্নিং কি আছে, ঠিক আছে, সেগুলো আমাদের দেখে নিতে হবে প্রিভিয়াস কন্ডিশনের সাথে। কোনো একটা পেশেন্ট ব্লিডিং ডিসঅর্ডারের পেশেন্ট, ধর গ্যাস্ট্রিক আলসারেশনের পেশেন্ট, তাকে যদি আমরা কোনো নন স্টেরয়েডাল অ্যান্টি, এখন বোঝাটা একটু ডিফিকাল্ট হবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কি, তাহলে তার কিন্তু অ্যালসার অ্যাগ্রাভেট করে আরও বেশি সমস্যা তৈরি করতে পারে, তাহলে সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই হিস্ট্রিগুলো পেশেন্টের জিনিসগুলো জানতে হবে। আর হচ্ছে প্রপার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক শুড বি ইউজড। কোনো ড্রাগের ক্ষেত্রে পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশন ক্রাইটেরিয়া আছে, হাউ টু অ্যাডমিনিস্টার এ ড্রাগ, সেটা আইভি হতে পারে, সেটা হতে পারে কোনো একটা, ধর ইন্ট্রাডার্মাল কোনো একটা ড্রাগ, তাকে কি আমি IM দিতে পারবো? দেওয়াটা উচিত নয়, তাহলে ড্রাগের অ্যাক্টিভিটি কম হবে। এরকমই মানে পার্টিকুলার যে BCG ভ্যাকসিন, দ্যাট শুড বি গিভেন ইন্ট্রাডার্মালি, আমি দিতে পারি না বলে আমি IM দিতে পারি বলে আমি IM দিয়ে দিলাম, ইন্ট্রামাসকুলার দিয়ে দিলাম, that should not be done. Proper administration technique should be applied. Vancomycin is a particular antibiotic drug that should be given intravenously very slowly. খুব আস্তে করে, খুব জোরে আমি অ্যাডমিনিস্টার করে দিলাম ইন্ট্রাভেনাস ক্যানিউলা দিয়ে, দ্যাট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এইগুলো করে আমরা ড্রাগের যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে আমরা মিনিমাইজ করতে পারি। এক হচ্ছে পেশেন্টকে আননেসেসারি ড্রাগ এক্সপোজ করবো না, মাল্টিপল ড্রাগ দিলে ড্রাগ ইন্টারাকশনের কথা মাথায় রাখবো, পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি নেব, অ্যালার্জি যদি থাকে তাহলে তো সেই সব পেশেন্টের ড্রাগ অ্যালার্জি হওয়ার চান্সেস বেশি থাকবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বায়োকেমিক্যাল ল্যাবরেটরি টেস্টের উপর আমাদের এমফাসিস দিতে হবে। প্রপার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক উই শুড অ্যাডপ্ট, অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে ডোজেজ, ফ্রিকোয়েন্সি, পেশেন্ট কন্ডিশনের সাথে আমাকে সেটা রিলেট করতে হবে। ডোজেজ, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন, কতদিন ধরে থেরাপিটা চলবে, ডোজেজ কতটা ডোজ আমি পার্টিকুলার একটা ডোজে দেবো, অ্যান্ড ফ্রিকোয়েন্সি, হাউ ফ্রিকোয়েন্ট এ ড্রাগ ইজ অ্যাডমিনিস্টার্ড, ওয়ান্স ডেইলি, টুয়াইস ডেইলি, থ্রাইস ডেইলি, ওয়ান্স এ উইকলি, we have to keep it in mind. Methotrexate should be used once in a week. যদি আমার ভুল হয়ে যায় বা পেশেন্টের ভুল হয়ে যায়, তার পরিণতি কিন্তু ফ্যাটাল হয়। অনেক পেশেন্ট আছে উইকলি একবার করে ড্রাগ দেওয়া হয়েছে মিথোট্রেক্সেট, পেশেন্ট 7 দিন টানা খেয়ে চলে আসে, মুখে ওরাল আলসারেশন, সিভিয়ার ডায়রিয়া, ব্লাডি ডায়রিয়া অ্যান্ড আদার টক্সিক এফেক্ট নিয়ে চলে আসছে। তাহলে ফ্রিকোয়েন্সি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে কবার করে আমি দেবো। ভিটামিন ডি, দ্যাট ইজ এ সাপ্লিমেন্ট, ওয়ান্স এ উইক শুড বি ইউজড ইন কেস অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। যদি কেউ সেটা বুঝতে না পারে, যদি আমাদের বোঝানোর ভুল থাকে বা পেশেন্ট সেটা বুঝতে ভুল করে, প্রতিদিন খেয়ে যাওয়া ভিটামিন ডি টক্সিসিটি নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে, সেটা কিন্তু খুব ট্রাবলসাম। তাহলে আমাদের এইখানে এই সমস্ত জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, ডোজেজ, ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, এগুলো মাথায় রাখতে হবে।
এরপর নেক্সট হচ্ছে যেটা বললাম, যেগুলো হচ্ছে আসছে এক একটা করে পার্টিকুলার জিনিস, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট। সাইড এফেক্ট এবার বিভিন্ন টাইপের যে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, তাদের এক একটা হচ্ছে করে এগুলো বলা হয়, ক্লাসিফাই করা হয়, সেগুলো অল্প অল্প করে ডিসক্রাইব করে যাচ্ছে। দ্যাট ইজ প্রথমে যেটা আসছে, দ্যাট ইজ দ্য সাইড এফেক্ট। সাইড এফেক্ট মানে কি? ইট ইজ দ্য আনওয়ান্টেড এফেক্ট, আনডিজায়ারেবল এফেক্ট, কিন্তু আনডিনায়েবল এফেক্ট। ড্রাগ অ্যাডমিনিস্ট্রার করলে এটা হবে, সেই এফেক্টগুলোকে বলা হয় দ্যাট ইজ ডিউ টু ফার্মাকোডাইনামিক অ্যাকশন অফ এ পার্টিকুলার ড্রাগ। ফার্মাকোডাইনামিক অ্যাকশন অফ এ পার্টিকুলার ড্রাগ, তাহলে সেইটাই হচ্ছে আমাদের সাইড এফেক্ট। মানে এফেক্ট হচ্ছে, এফেক্টের পাশে সাইডেও কিছু কিছু এফেক্ট আছে ডিউ টু ফার্মাকোলজিক্যাল ফার্মাকোডাইনামিক অ্যাকশন, রিসেপ্টরের উপর অ্যাক্টিভিটি জন্য হচ্ছে। ঠিক আছে, সেরকম এক্সাম্পল কি দেওয়া যায়? অ্যাট্রোপিন অ্যাডমিনিস্টার করা হয় প্রি অ্যানাস্থেটিক মেডিকেশনে টু রিডিউস দ্য ট্র্যাকিওব্রঙ্কিয়াল সিক্রেশন, কিন্তু অ্যাট্রোপিন অ্যাডমিনিস্টার দ্যাট ইজ অ্যান অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দ্যাট প্রোডিউসেস ইউরিনারি রিটেনশন, ইউরিন রিটেন করে রাখবে, মানে ব্লাডার ফুল হয়ে যাবে কিন্তু মিকচুরেশন পসিবল হচ্ছে না, ভয়েডিং হচ্ছে না, দ্যাট ইজ এ ডিস্ট্রেসফুল সিচুয়েশন। গ্লিসারেল ট্রাইনাইট্রেট এরকম একটা ড্রাগ, দ্যাট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ দি অ্যানজাইনা পেক্টোরিস, বাট ইট অলসো প্রডিউসেস থ্রবিং হেডেক। এটা হলে অনেকের এটা হয়, থ্রবিং হেডেক, থ্রবিং একদম মানে দপদপ করবে হেডেক, সেরকম হয়। প্রাজোসিন ইজ ইউজড ফর দ্য অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, বাট ইট প্রডিউসেস পোস্চুরাল হাইপোটেনশন। এটা হয় কারো কারো ক্ষেত্রে। এবার দিস ইজ কল্ড দ্য সাইড এফেক্ট। যেমন ডিজিটালিস, ইফ উই অ্যাডমিনিস্টার্ড ইন কেস অফ এ পেশেন্ট উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেখানে আমাদের টার্গেট থাকে। আবার এরকম এগুলোকেও সাইড এফেক্ট বলা হয়, যে ওয়ান্স এ সাইড এফেক্ট, ইন অ্যানাদার কেস ইট ইজ দ্য এফেক্ট অফ এ ড্রাগ। ঠিক আছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে যখন আমরা ইউজ করছি ডিজিটালিস, তখন ইট রিডিউসেস দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার কন্ডাকশন, সেটা আমাদের ডিজায়ারেবল এফেক্ট, সেটা আমাদের টার্গেট এফেক্ট, টু রিডিউস দ্য ইম্পালস ট্রান্সমিশন ফ্রম দ্য এসএ নোড টু এভি নোড, এটাকে আমাদের ব্লক করছে, এভি ব্লক, ডিজায়ারেবল এফেক্ট। কিন্তু ইন কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর যদি এটা বেশি প্রডিউস হয়, তাহলে দ্যাট ইজ অ্যান অ্যাডভার্স ড্রাগ এফেক্ট। ঠিক আছে, এইভাবে দিস ইজ কল্ড দ্য সাইড এফেক্ট অফ এ ড্রাগ। ঠিক আছে, যেমন দ্য সামটাইম কোডেইন ইজ ইউজ ফর অ্যান্টিটাসিভ মেডিকেশন, কাফ প্রোডাকশনটা বন্ধ করে, বাট সাইড এফেক্ট হিসেবে কি হয়? দ্যাট প্রডিউসেস কনস্টিপেশন। বাট ট্রাভেলার্স ডায়রিয়ার ক্ষেত্রে দিস কনস্টিপেশন ইউজেস এ থেরাপিউটিক এফেক্ট অফ কোডিন, তখন আমি কোডিন ইউজ করছি টু ইনডিউস কনস্টিপেশন। তাহলে দিস আর কল্ড দ্য সাইড এফেক্ট অফ দ্য ড্রাগ, দ্যাট ইজ দ্য আনওয়ান্টেড, আনডিজায়ারেবল, বাট সামটাইমস আনঅ্যাভয়েডেবল। ঠিক আছে, এটাকে বলা হয় সাইড এফেক্ট। নেক্সট দ্যাট ইজ দ্য সেকেন্ডারি এফেক্ট। সেকেন্ডারি এফেক্ট অফ এ ড্রাগ, সেকেন্ডারি এফেক্ট দ্যাট ইজ ইনডাইরেক্টলি, মানে ড্রাগ ইজ ইনডাইরেক্টলি কজিং এ এফেক্ট, ডাইরেক্টলি কজ করছে না, বাট ইনডাইরেক্টলি কজ এ এফেক্ট, দ্যাট ইজ কজ দ্য সেকেন্ডারি অ্যাডভার্স ইফেক্ট। যেমন তো কোনো একটা অ্যান্টিবায়োটিক, যেগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অনেকগুলো আছে, এখন ব্রড স্পেকট্রাম বলেই বলছি, পার্টিকুলার নাম বলছি না। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাপ্রেসেস দ্য গাট ফ্লোরা, আমাদের গাটে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো গাট ফ্লোরাগুলোকে সাপ্রেস করে, তার জন্য অনেক সময় আমাদের একটা ডায়রিয়া হয়। ঠিক আছে, বা তার জন্য আমাদের একটা সুপার ইনফেকশন হয়, যে এই গাট ফ্লোরা সাপ্রেস হওয়ার জন্য আমাদের ইনফেকশন হলো, দ্যাট ইজ দ্য সেকেন্ডারি। এই গাট ফ্লোরা সাপ্রেস করছে ঠিক আছে, কিন্তু ডায়রিয়া মানে ইনফেকশনটা এ করেনি, অ্যান্টিবায়োটিকটা ইনফেকশন করেনি, কিন্তু গাট ফ্লোরা সাপ্রেস হয়ে এমন একটা কন্ডিশন তৈরি করছে দ্যাট ফেসিলিটেট দ্য ইনফেকশন, সেটা এটাকে ফেসিলিটেট করছে। আমি যেমন অক্সিজেন যেভাবে বলিস, অক্সিজেন কিন্তু নিজে কিন্তু ইনফ্ল্যামেবল নয়, তাই তো, বাট ইট ইজ দ্য ইনফ্ল্যামেশন, মানে ইনফ্ল্যামেবল মানে হচ্ছে নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, তাহলে ফেসিলিটেট করছে। তাহলে এখানেও সেটা হচ্ছে ফেসিলিটেট করছে। যেমন স্টেরয়েড ইউজ উইকেন্স দ্য হোস্ট ইমিউন সিস্টেম, এটা তোরা হয়তো সকলে টুকটাক
জানি যে স্টেরয়েড যদি আমরা এক্সেসিভ ইউজ করি ইট সাপ্রেসেস দ্য ইমিউন সিস্টেম, তাহলে কি হবে, যাদের ক্ষেত্রে ল্যাটেন্ট টিউবারকুলোসিস রয়েছে তাদের ক্ষেত্রে দেয়ার ইজ রিঅ্যাক্টিভেশন অফ দ্য টিউবারকুলোসিসের চান্স বাড়বে, বিকজ ইজ উইকেন্স দ্য হোস্ট ইমিউন সিস্টেম। যদি উইকেন্স দ্য হোস্ট ইমিউন সিস্টেম করে ইট ফেসিলিটেটস দ্য আদার অপরচুনিস্টিক ইনফেকশন, যেটা ইন কেস অফ যাদের ক্ষেত্রে এইডস হয়েছে, এইডস কি ডাইরেক্ট কিছু করে, ইট ইমিউন সিস্টেমকে সেই লেভেলে সাপ্রেস করে সো দ্যাট দ্য আদার ইনফেকশন ক্যান প্রিডমিনেন্ট, একদম ডমিনেন্ট হয়ে যায়। সেই সব ইনফেকশনে কিন্তু মোস্টলি পেশেন্ট সাকাম করে যায় বা পেশেন্ট লস দেয়ার লাইফ। এটা আনওয়ান্টেড না, এটা হবে, এটা হতে পারে। উই হ্যাভ টু সবসময় আমাদের এটা হতে পারে, এমন যে অ্যাবসলিউট কিছু না। তাহলে কি স্টেরয়েড ইউজ হচ্ছে না? ডিফারেন্ট অটোইমিউন ডিজিজে হচ্ছে, করতেই হচ্ছে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, but it is a double-edged sword. If you cannot handle it, it will cut your finger. You have to use it judiciously. তুমি কিভাবে ইউজ করবে তার উপরই। তোমার কাছে মোবাইল আছে, তুমি কি দেখবে সেটা তোমার ব্যাপার। মোবাইল তোমাকে অনেক কিছু দেখার সুযোগ করে দিচ্ছে। How you use the mobile, it depends on you. It depends not on the mobile. That is the double-edged sword. ঠিক আছে? If you cannot use it, then the consequences you have to face. অনেকে গেমিং অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, সেরকম ইন কেস অফ অ্যাডিকশন, ডিফারেন্ট টাইপস অফ অ্যাডিকশন, ওয়ান্স ইট ইজ স্টার্টেড উইথ প্লেজার অ্যাক্টিভিটি, লেজার অ্যাক্টিভিটি, অ্যান্ড দেন তারপরে কি হচ্ছে একটা সময়, সোজা কথা, প্রথমে মানুষ মদ খেলো, তারপরে মদ মানুষকে খাচ্ছে, খুব সিম্পল, তাই তো হয়, ঘর বাড়ি সব চলে গেল, তাই তো? তাহলে এইটাকে আমাকে দেখতে হবে। তাহলে কিভাবে আমরা ইউজ করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখানেও তাই, টেট্রাসাইক্লিন কি ইউজ করা হয় না, পেনিসিলিন কি ইউজ করা না, ইউজ করা হয়, বাট উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড। এটা আমাদের মাইন্ডে রাখতে হবে কিভাবে আমরা ইউজ করবো, জুডিশিয়াস ইউজ। ওই জন্য সবকিছুকে ড্রাগ, ডোজ, ডিউরেশন, ফ্রিকোয়েন্সি এগুলোর উপরে বেশি এমফাসিস করা হয়। ঠিক আছে? নেক্সট যেটা হচ্ছে সেকেন্ডারি, নেক্সট দ্য টক্সিক এফেক্ট। ইট ইজ দ্য এক্সেসিভ ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অর ফার্মাকোডাইনামিক অ্যাকশন অফ এ পার্টিকুলার ড্রাগ ডিউ টু, কি কি কারণে হতে পারে? ওভারডোজিং এর জন্য হতে পারে। ওভারডোজিং কি কি কারণে হতে পারে? অ্যাক্সিডেন্টাল ওভারডোজিং, যেটা বললাম আমি ওয়ান্স উইকলি বলেছি, পেশেন্ট সেটা বুঝতে ভুল করেছে বা সেখানে ডাক্তার ভুল বলেছে, হতে পারে, এরর, দ্যাট ইজ অ্যান এরর। তাহলে দ্যাট ইজ দ্য অ্যাক্সিডেন্টাল এক্সপোজার টু এ পার্টিকুলার ড্রাগ, যে সে যেটা কেউ যে উইলিংলি করেছে তা না, জেনে কেউ করেনি, বাট হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তাহলে সেটা হলো অ্যাক্সিডেন্টাল। বা অনেক সময় হয়তো একটা ড্রাগ খেতে গেলে অন্য একটা ড্রাগ একই রকম কন্টেনারে রাখা আছে, সেরকম একটা ড্রাগে এক্সপোজার হয়ে গেল, সেটা হতে পারে। আর কি হতে পারে? হোমিসাইডাল, সুইসাইডাল অ্যাটেম্পটের জন্য, হোমিসাইডাল মানে আরেকজনকে আমি মেরে দেওয়ার জন্য করেছি, হোমিসাইড। আর এটা হলো সুইসাইডাল, আমি জেনে শুনে আমি সুইসাইড অ্যাটেম্পটের জন্য অনেকগুলো ড্রাগ, দ্যাট ইজ দ্য এক্সিডিং দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ, থেরাপিউটিক ডোজে আমাকে যে বলা হয়েছে সেই রেঞ্জ ক্রস করে আমি চলে গেছি, তাহলেই টক্সিক এক্সপোজার হবে। আর এটা যেটা আগে বলছিলাম, রিলেটিভলি এক্সপোজ টু এ হায়ার ডোজ, কখন হতে পারে? ডিফারেন্ট পেশেন্টস ক্লিনিক্যাল কন্ডিশন, পেডিয়াট্রিক এজ গ্রুপ যদি অ্যাডাল্ট ডোজ অ্যাডমিনিস্টার করা হয়, দ্যাট ইজ দ্য টক্সিক এক্সপোজার টু এ ড্রাগ রিলেটিভলি, that is within the therapeutic dose range, that is used in human but not in case of pediatric age group, তাহলে সেখানে টক্সিক এক্সপোজার হলো। renal compromise patient, excessive drug dose, that is within the therapeutic dose range, but for this patient, for this renal condition patient, drug is overdosed, সেখানে আরো কম ডোজে দেওয়া উচিত ছিল। তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দ্য টক্সিক এক্সপোজার। টক্সিক এক্সপোজার কি হতে পারে?
এই যে যেমন এগুলোতে বললাম হোমিসাইডাল সুইসাইডাল কোনো একটা, যেমন ধর মরফিনের যদি একটু বেশি এক্সপোজার হয়ে যায় তাহলে সেটা রেসপিরেটরি প্যারালাইসিস করে দেয়। ইমিপ্রামাইন যদি বেশি দেওয়া হয়ে যায় তাহলে কি করে, কার্ডিয়াক অ্যারিথমিয়া করে। স্ট্রেপ্টোমাইসিন যদি রেনাল কন্ডিশন পেশেন্টকে এক্সেসিভলি অ্যাডমিনিস্টার করা হয়, রেনাল কম্প্রোমাইজ পেশেন্টকে, ইট মে কজ ভেস্টিবুলার ড্যামেজ, হিয়ারিং ড্যামেজ করতে পারে। তাহলে এগুলো সবই হলো এরকম ব্যাপার। যদি একটা হিমোফিলিয়া পেশেন্ট, তাকে যদি আমি একটা ওয়ারফারিন দিয়ে দিই, ভয়ঙ্কর পরিণাম হবে। রিলেটিভ কন্ডিশন, হয়তো ওয়ারফারিন দ্যাট ইজ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ দ্যাট ইজ নর্মালি ইউজড ইন হিউম্যান, বাট নট ফর দিস পেশেন্ট দ্যাট ইজ দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। তাহলে অল ইজ ভ্যারিয়েবল, সবই কিন্তু চেঞ্জের খেলা, পুরোটাই চেঞ্জ নেই, দ্যাট ইজ অ্যাবসলিউট বলে কিছু নেই, অল আর রিলেটিভ, সব রিলেটিভ। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে একটা বলে ইনটলারেন্স, একটা হচ্ছে ইনটলারেন্স, একটা হচ্ছে ইডিওসিনক্রাসি। ইনটলারেন্সটা কি জিনিস, থেরাপিউটিক ডোজ রেঞ্জে রয়েছে বাট ইট প্রডিউসেস টক্সিক এফেক্ট টু এ সার্টেন গ্রুপ অফ পপুলেশন। ড্রাগ ইজ অ্যাডমিনিস্টার্ড টু এ পেশেন্ট উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ, তার এজ গ্রুপ ওয়াইজ সব কিছু করেই ঠিকঠাকই অ্যাডমিনিস্টার করা হয় সব কিছু দেখে, তারপরেও সেখানে কিছু অ্যাবেরেন্ট রিয়াকশন হলো বা দ্যাট ইজ দ্য টক্সিক এফেক্ট প্রডিউস হলো, মানে এটাকে বলা হয়, ইন শর্টে বলা হয় টক্সিক এফেক্ট অফ এ পার্টিকুলার ড্রাগ উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ, দ্যাট ইজ কল্ড ইনটলারেন্স। টক্সিক এফেক্ট অফ এ পার্টিকুলার ড্রাগ within the therapeutic dose range, that is called the intolerance. Therapeutic dose range এর মধ্যেই আমি দিচ্ছি but that produces toxic effect, that is called the intolerance. যেমন ট্রাইফ্লুপ্রোমাজিন বলে একটা ড্রাগ আছে, D2 antagonist, that produces acute muscular dystonia in case of children. Sometimes it produces acute muscular dystonia. Carbamazepine sometimes produces severe ataxia, ঠিক আছে, এইগুলো সামটাইমস। ক্লোরোকুইন প্রডিউসেস নজিয়া ভমিটিং অন এ সিঙ্গেল ডোজ, দ্যাট ইজ দ্য ইনটলারেন্স, ক্লোরোকুইন ইনটলারেন্স। কমন যেটা হয় ইনটলারেন্স, যেটা অনেকের ক্ষেত্রে গেলা হয়, আমাদের বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স, যেটা তোরা অনেকে পরিচিত কমন, যে সেটা এমন নয় যে খুব বেশি ডোজে কেউ হয়তো মিল্ক এক্সপোজার হচ্ছে, কিন্তু অল্প কিছু গেলেই তার হয়তো ডায়রিয়া শুরু হয়ে যাচ্ছে বা অন্যরকম সিভিয়ার সিমটমস তৈরি হচ্ছে, দ্যাট ইজ কল্ড উইদিন দ্য থেরাপিউটিক ডোজ। এটা যদিও ফুডের ক্ষেত্রে থেরাপিউটিক ডোজ রেঞ্জ বলে কিছু হয় না, ফুডের ক্ষেত্রে ব্যাপারটা রিলেটিভ অন্যদিকে, আমি ড্রাগের ক্ষেত্রে বলছি, এক্সাম্পল দিলাম যাতে বোঝার সুবিধা হয়, যে উইদিন দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ এ ড্রাগ ইজ প্রডিউসিং টক্সিক এফেক্ট, দ্যাট ইজ কল্ড দ্য ইনটলারেন্স। Next, the idiosyncrasy. Idiosyncrasy, that is the aberrant reaction by aberrant effect of a drug, and that is related to genetics. মানে জেনেটিক্যালি অন্যরকম জেনেটিক মডিফিকেশন রয়েছে, যাদের জিনটা কোনো একটা পার্টিকুলার কেসে পার্টিকুলার জেনেটিক স্ট্রাকচারের জন্য দ্য এফেক্ট ইজ প্রডিউসড, কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়াল, আদার ইন্ডিভিজুয়ালে সেরকম কিছু ড্রাগ সেরকম এফেক্ট খুব একটা দেখা যায় না, খুব সার্টেন গ্রুপ অফ পপুলেশন, ভেরি মিনিমাল গ্রুপ অফ পপুলেশনে এইরকম জিনিসটা দেখা যায়, তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় ইডিওসিনক্রাসি। A single dose of chloramphenicol may produce aplastic anemia because of his or her genetic structure, that is genetically determined. এটাকে বলা হয় ইডিওসিনক্রাসি। Barbiturate, that is the CNS depressant drug, sometimes it produces not depressive effect but excitatory effect, like হ্যালুসিনেশন হতে পারে, কনফিউশন হতে পারে, ঠিক আছে, এক্সাইটমেন্ট হতে পারে, এইগুলো বারবিচুরেটস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায়। তাহলে দ্যাট ইজ অ্যান ইডিওসিনক্র্যাটিক এফেক্ট, যেগুলো আমরা নর্মালি সবসময় এক্সপ্লেন করতে পারছি না। কুইনাইন আর কুইনিডিন, মানে এটা ক্লোরোকুইনেরই একটা কনজেনার, দ্যাট সামটাইমস প্রডিউসেস নজিয়া, ভমিটিং, অ্যাজমা, এনজিওর মানে একদম অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশন, পারপিউরা, এগুলো অনেক সময় দেখা যায়। অ্যাঞ্জিওডিমা অফ দ্য ফেস, এগুলো সামটাইমস ইজ সিন উইথ অ্যালং উইথ ইউজিং অফ দ্য ক্লোরোকুইন। কিন্তু অনেকের ক্ষেত্রে তো করোনার সময় দেখেছিস HCQS, হাইড্রক্সি ক্লোরোকুইন খেয়ে অনেকের কিছু হয়েছে, হয়নি, কিন্তু দেখা গেল হয়তো 1% পপুলেশন বা 0.001% পপুলেশন, তাদের মধ্যে হয়তো এরকম কিছু একটা হয়েছে, যে যেই হাইড্রক্সি ক্লোরোকুইন বা ক্লোরোকুইন এক্সপোজ হয়েছে
তাদের ক্ষেত্রে এরকম সমস্যা, নজিয়া, সঙ্গে সঙ্গে হয়তো নজিয়া হয়ে শুরু হয়ে গেছে, ভমিটিং শুরু হয়ে গেছে, অ্যাঞ্জিওইডিমা অফ দ্য ফেস, পারপিউরা, অ্যাজমা, এগুলো হয়তো হাইপোটেনশন, এই সমস্ত জিনিসগুলো শুরু হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ইডিওসিনক্র্যাটিক রিয়াকশন। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি। ড্রাগ অ্যালার্জির ডিফারেন্ট টাইপস আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, যে সমস্ত অ্যালার্জি, এগুলো তোরা একটু দেখবি কিভাবে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এর মধ্যে যেটা মোস্ট কমন সেটা ইজ দ্য অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন। অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনটা মাইক্রোবায়োলজিতে পড়ানো হবে। কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন দেখা যায়, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন ড্রাগ ইজ পেনিসিলিন। পেনিসিলিন ইজ কজিং অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন টু এ গ্রুপ অফ পপুলেশন। আর কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে সেল মিডিয়েটেড ইমিউনিটি দেখা যায়, হ্যাঁ, কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে। দ্য ড্রাগ কজিং অ্যালার্জি আর দ্য অ্যান্টিবায়োটিক্স গুলো কমনলি করে, যেমন ধর পেনিসিলিন ইজ কজিং অ্যালার্জি, সামটাইমস কজিং অ্যালার্জি, সেফালোস্পোরিন, কুইনোলোন, ফ্লুরোকুইনোলোন, সালফোনামাইডস, দিজ আর দ্য অ্যালার্জি কজিং ড্রাগস, কমনলি অ্যালার্জি প্রডিউস করতে পারে। নেক্সট হচ্ছে ফটো অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড ফটোটক্সিক রিয়াকশন। ফটোটক্সিক রিয়াকশন অ্যান্ড ফটো অ্যালার্জিক রিয়াকশন। তাহলে প্রথম হচ্ছে phototoxic reaction. What is the phototoxic reaction? A patient is taking a particular drug goes to the skin, or metabolite of a particular drug goes to the skin, then exposed to a particular UV radiation. UV একটা wavelength generally 290 to 320 nanometer wavelength exposed হলো, then there is certain photochemical and photobiological changes, and then the reaction occurs. কমনলি কি কি রিয়াকশন হয়, যেগুলো এডিদেমা হতে পারে, এখানে লাল হয়ে যেতে পারে, ইডিমা সেখানে একটু ফুলে যেতে পারে, ভেসিকুলার রিয়াকশন, ব্লিস্টারিং, দেন ডেসকোয়ামেন্টেশন অ্যান্ড হাইপারপিগমেন্টেশন, এইগুলো কমনলি হতে পারে। দ্যাট ইজ কল্ড দ্য ফটোটক্সিক রিয়াকশন। ফটোটক্সিক রিয়াকশনে কি হয়, দ্যাট ইজ drug is exposed or drug's metabolite is exposed to a particular UVB wavelength, that is 290 to 320 nanometer nm. Upon exposure to that wavelength, that particular UV radiation, that particular wavelength, drug, there is a photochemical and photobiological reactions is occurred, and that produces the erythema, edema, blistering reaction, and leads to hyperpigmentation and sometimes desquamation. কোন কোন ড্রাগের ক্ষেত্রে এগুলো হয়, জেনারেলি টেট্রাসাইক্লিন গ্রুপ, জেনারেলি ডেমোক্লোসাইক্লিনের ক্ষেত্রে, টার প্রোডাক্ট, টার মানে আলকাত্রা, টার প্রোডাক্টের ক্ষেত্রে দিস ক্যান বি সিন। এগুলো সব স্কিন রিয়াকশন। এগুলো আর কোন কোন ড্রাগের ক্ষেত্রে দেখা যেতে পারে, যেমন ধর ড্যাপসোন, সালফোনামাইড, থায়াজাইড, অ্যামিওডারন, কুইনোলোন, এগুলো মনে রাখা এখন একটু ডিফিকাল্ট হবে, কুইনোলোন, ফ্লুরোকুইনোলোন, ন্যালিডিক্সিক অ্যাসিড, এই সমস্ত ড্রাগগুলোর ক্ষেত্রে কিন্তু ফটোটক্সিক রিয়াকশন দেখা যেতে পারে। অ্যান্ড ফটো অ্যালার্জিক রিয়াকশন, এখানে অ্যালার্জি আসছে, এখানে তাহলে দেয়ার ইজ এ অ্যান্টিজেন অ্যান্টিবডির ব্যাপার আসছে। কিন্তু ফটো অ্যালার্জিক রিয়াকশন, ফটো অ্যালার্জিক মানে এখানে তার মানে একটা ইউভিবি রেডিয়েশন, ইউভিএ রেডিয়েশনের একটা রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক আছে। ড্রাগস ইজ এক্সপোজড to a longer wavelength of UV radiation, generally 320 to 400 nanometer এই ওয়েভলেন্থে হতে পারে। and there is, এই যে তারপরে যে ড্রাগের চেঞ্জটা হয়, that induces a allergic reaction, that induces a antigen antibody reaction, and that leads to, এখানে দু রকম রিয়াকশন হয়, একটা সেল মেডিয়েটেড ইমিউনিটি হতে পারে, আর একটা ডাইরেক্ট হিউমোরাল ইমিউনিটি ইজ রেসপন্সিবল ফর দিস রিয়াকশন। দু রকম রিয়াকশনই হতে পারে, ঠিক আছে। কোন কোন ড্রাগের ক্ষেত্রে দেখা যায়, সালফোনামাইড, সালফোনিল ইউরিয়া, গ্রিসিওফালভিন, এই সমস্ত ড্রাগের ক্ষেত্রে এই ফটো অ্যালার্জিক রিয়াকশন দেখা যেতে পারে। ফটো অ্যালার্জিক রিয়াকশন কিভাবে হয়, অনেক সময় ডিলেড রিয়াকশন হয়, আফটার দ্য সান এক্সপোজার, একদিন দুদিন পরে হতে পারে, বিকজ ইট ইজ এ সেল মিডিয়েটেড ইমিউনিটি, and when there is humoral immunity is responsible for that particular reaction. আপন এক্সপোজার টু দ্য সান, যে এক্সপোজার হলো সঙ্গে সঙ্গে ইচিং হয়ে গেল, ফ্লেয়ার হয়ে গেল, রেড হয়ে গেল জায়গাটা, অ্যান্ড ইট ইজ এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য এক্সপোজড এরিয়া। মানে কারো হয়তো এতটা হাত ঢাকা রয়েছে, তার হাতে হলো বা মুখে হলো, কিন্তু বিয়ন্ড দ্য এক্সপোজড এরিয়া, সান এতটা এক্সপোজড হয়েছে, তার বিয়ন্ডেও হতে পারে, বিকজ অফ ডাইরেক্ট
activation of the humoral immunity upon exposure to light. UVB radiation, UVA radiation এর ক্ষেত্রে এটা হতে পারে, এটা ইমিডিয়েটও হতে পারে, আবার to some extent delayed হতে পারে, but phototoxic reaction are always immediate reaction, short lasting reaction, এটা একটুখানি লাস্ট করতে পারে সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য, এটা সঙ্গে সঙ্গে হতে পারে, আবার কিছুদিন পরে দেরিও হতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগের ইয়েটা পরে আসবে, আর বাকিগুলো বলে দিই। একটা হচ্ছে, এটা তোদের আলাদা একটা ক্লাস হবে, হোয়াট ইজ ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাবিউজ, সেটা পরে আসবে। ঠিক আছে, এটা এখানে আর বললাম না। ইট ইজ অলসো এ সাইড এফেক্ট অফ এ or adverse effect of a particular drug. Next data, that is the drug withdrawal reaction. When a drug is administered prolonged অনেক দিন ধরে once patient is exposed to a particular drug, then it is withdrawal suddenly, then the effect is produced, that is called the drug discontinuation reaction. Drug discontinuation, that is different from the withdrawal symptoms of in case of drug dependence, সেটা থেকে কিন্তু আলাদা। ঠিক আছে, in case of beta blocker বা in case of clonidine, that is an sympathetic blocker drug। ঠিক আছে, কিভাবে ব্লকার করে এখন এখানে আসছি না। that produces antihypertensive effect, but if it is suddenly withdrawn, the effect is produced, sympathetic overactivity, hypertension is produced, restlessness is produced. তাহলে that is the drug discontinuation reaction, sudden drug discontinuation. যদি বিটা ব্লকার প্রলং ইউজ করা হচ্ছে in case of myocardial infarction patient or in case of post myocardial infarction patient অথবা angina patient, sudden withdrawal of the beta blocker may precipitate the angina। ঠিক আছে, sudden withdrawal of the corticosteroids, অনেকদিন ধরে একটা পেশেন্ট কর্টিকোস্টেরয়েডস এ এক্সপোজড রয়েছে বা স্টেরয়েডস এ এক্সপোজড রয়েছে, sudden withdrawal of the corticosteroid exposure, sudden withdrawal of the corticosteroid drug will lead to acute adrenal deficiency, acute adrenal insufficiency হতে পারে। ঠিক আছে, তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে দ্যাট ইজ দ্য ড্রাগ ডিসকন্টিনিউয়েশন। নেক্সট যেটা হচ্ছে, যেটা এর আগে দু একজনকে বলেছি ক্লাসে, সেটা হচ্ছে টেরাটোজেনেসিটি। What is teratogenicity? Teratogenicity is very important for your exam purpose, for the short note. Teratogenicity is very important. What is teratogenicity? When a drug causing malformation to a fetus. When a drug is administered to a pregnant mother and the drug is causing harm to the fetus, these drugs are called teratogenic drug. These drugs are called teratogenic drug. Because placenta is not a very stringent barrier, কোনো stringent বিশাল stringent barrier এখান দিয়ে ড্রাগ পাস করবেই না এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, সেখান দিয়ে অনেক ড্রাগ, যেটা হতে পারে লেস এক্সপোজার গ্রেটার এক্সপোজার, সেটা হতে পারে, বাট দ্যাট ইজ নট এ অ্যাবসলিউট ফিল্টার যে ড্রাগ এখানে ঢুকবেই না। অ্যান্ড ইন কেস অফ অ্যাডাল্টদের সাথে ফিটাসের পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট হিউম্যান বিং অ্যান্ড এ ফিটাস? ইন কেস অফ ফিটাস দ্য ড্যামেজ mostly is irreversible, সেই জন্যই এই প্রবলেমগুলো হয়। ইরিভার্সিবল যদি প্রবলেম হয়ে যায়, ইরিভার্সিবল নিউরোলজিক্যাল ড্যামেজ, ইরিভার্সিবল ডেভেলপমেন্টাল ড্যামেজ, যদি কি ড্রাগ, হোয়াট আর দ্য টেরাটোজেনিক। এবার when the drug exposure causing maximal damage, generally during organogenesis a drug exposure causing maximal damage to a fetus। ঠিক আছে, সব ড্রাগ কি করে না? সব ড্রাগ করে না, কিন্তু যে সমস্ত ড্রাগগুলো করে, ইফ দ্য ড্রাগ ইজ এক্সপোজড টু এ ফিটাস ইন organogenesis stage, that is the 18 to 55 day of the gestation, 18th to 55th day of the gestation, that causing the maximal damage. Conception to 17th day, sometimes pregnancy is lost, that is unnoticed অবস্থাতে বেরিয়ে যেতে পারে। and after the 55 day there is problem with developmental problem, drug causing problem that is likely to developmental problem তৈরি করতে পারে। ঠিক আছে, কিন্তু 18 to 55 day, that is the period of organogenesis, that is the most
vulnerable time period in case of fetal drug exposure. এই সময় আমাদের খুব কশাস থাকতে হয়, ঠিক আছে। তারপরে যদি এক্সপোজারের প্রবলেম হয়, দ্যাট ইজ গ্রোথ প্রবলেম অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রবলেম, ঠিক আছে। What are the drug that causing the teratogenicity? That is the thalidomide একটা বললাম, ACE inhibitor. ACE inhibitor when if it is exposed to a fetus, that causing the hypoplasia of the kidney and the lung. যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হয়, দ্যাট কজিং কি করবে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ উইল কজ প্রিম্যাচিওর ক্লোজার অফ দ্য প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস, পিডিএ যেটা আগে, প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে প্রিম্যাচিওর ক্লোজ করে দেবে, প্রবলেম হতে পারে। যদি লিথিয়ামের এক্সপোজার হয় তাহলে নিওন্যাটাল গয়টার দেখা যেতে পারে, বাচ্চার জন্মেই দেখা যাবে থাইরয়েডটা অনেকটা বড় রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড অনেকটা ফুলে রয়েছে, দ্যাট ইজ নিওন্যাটাল গয়টার হতে পারে। লিথিয়াম এক্সপোজার অর অ্যান্টিথাইরয়েড ড্রাগ ইজ অলসো কজিং দ্য গয়টার। প্রোজেস্টিন অ্যান্ড টেস্টোস্টেরন এক্সপোজার কি করতে পারে, দ্যাট কজিং দ্য ম্যাসকুলিনাইজেশন অফ দ্য ফিমেল ফিটাস, ফিমেল ফিটাস সের ম্যাসকুলিনাইজেশন হতে পারে, ঠিক আছে, ভাইরিলাইজেশন অফ দ্য ফিমেল ফিটাস সেটা হতে পারে। দিস আর দ্য এফেক্ট, টেরাটোজেনিক এফেক্ট। Methotrexate teratogenic drug, stilbestrol teratogenic drug, thalidomide teratogenic drug, ACE inhibitor teratogenic drug, warfarin teratogenic drug, এরকম প্রচুর এক্সাম্পলস রয়েছে, মাল্টিপল এক্সাম্পল অফ দ্য টেরাটোজেনিক, methotrexate teratogenic drug, ঠিক আছে। নেক্সট যেগুলো ড্রাগ কজিং দ্য মিউটাজেনেসিটি অ্যান্ড কার্সিনোজেনেসিটি। মিউটাজেনেসিটি মানে ড্রাগ কজিং মিউটেশন ইন দ্য ডিএনএ অর ক্রোমোজোম, ক্রোমোজোমে মিউটেশন করছে। Mutation means, mutation তোরা আরো ভালো জানিস, what is mutation? Changes in the DNA sequence, তাই তো, DNA sequence alteration. Different types of mutations are there, that is not important here. Some drug that is oxidative, যদি oxidative change হয়, sometimes it causes the changes in the DNA sequence, and DNA sequence এ change হলে কি হতে পারে, তার যে product, the DNA is responsible for coding something, সেটা চেঞ্জ হতে পারে, তাহলে সেটা একটা হতে পারে মিউটাজেনেসিটি। আর একটা হচ্ছে কার্সিনোজেনেসিটি, ড্রাগ ইজ কজিং কার্সিনোমা, ড্রাগ ইজ কজিং ম্যালিগন্যান্ট চেঞ্জেস, দ্যাট ইজ ডিউ টু চেঞ্জেস ইন দ্য ডিএনএ সিকোয়েন্স অ্যান্ড দেয়ার প্রোডাক্ট মে বি প্রোটোঅঙ্কোজিন অর মে বি প্রোটোঅঙ্কোজিন রেগুলেটর, ঠিক আছে। তাহলে সেখানে কিছু ড্রাগ মোস্টলি কারা করা করে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ that causing mutagenicity and carcinogenicity, radioisotope that is producing, that sometimes producing carcinogenicity, mutagenicity as well as carcinogenicity. And last but not least সেটা হচ্ছে drug induced adverse effect, কোনো একটা ড্রাগ পার্টিকুলার অ্যাডভার্স এফেক্ট আলাদাভাবে তৈরি করছে, ঠিক আছে। এটা অনেক সময় বলে আয়াট্রোজেনিক, আয়াট্রোজেনিক মানে ডক্টর যে কোনো একটা ড্রাগ প্রেসক্রাইব করলো তার জন্য পার্টিকুলার একটা অন্যরকম অ্যাডভার্স এফেক্ট তৈরি হলো। যেমন আইসোনিয়াজাইড ইজ অ্যান অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দ্যাট প্রডিউসিং হেপাটাইটিস, প্রোমেথাজিন দ্যাট ইজ অ্যান অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ সামটাইম প্রডিউসিং পার্কিনসন্স ডিজিজ, ঠিক আছে। এগুলো যে ড্রাগ ইনডিউসড ডিজিজ। হাইড্রোলাজিন দ্যাট ইজ অ্যান অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দ্যাট ইজ প্রডিউসিং DLE or discoid lupus erythematosus. Sometimes NSAIDs, prolonged use of the non-steroidal anti-inflammatory drug is causing peptic ulcer disease. The drug causing a particular disease or drug-induced disease. These are the different types of adverse drug reaction and adverse drug related summary of adverse drug reaction. This is the summary. Right? তো বাড়িতে গিয়ে ঘরে গিয়ে বাকিটা পড়তে হবে, ঠিক আছে। আর তোদের ড্রাগ অ্যাবিউজ বা ড্রাগ অ্যাডিকশন যেটা বললাম বা ড্রাগ ডিপেন্ডেন্স, সেটার উপর আলাদা একটা ক্লাস ডেডিকেটেড আছে।